আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে এই মুহূর্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হিনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আহ, শেখ হাসিনার পতনের জন্য যারা আন্দোলন করেছিল, সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তাদের মধ্যে বিরোধ বাড়ছে। বিরোধ নানামুখী। একটা হচ্ছে নতুন দল আসছে, সেই কারণে একটি আহ, অবস্থা তৈরি হচ্ছে। আবার আরেকটি হচ্ছে কয়েকটি ইস্যু, তার মধ্যে অন্যতম ইস্যু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আহ এক পক্ষ চাচ্ছে আগে, আরেক পক্ষ চাচ্ছে পরে। এটাকে আপনি কিভাবে হুম। ব্যাখ্যা করেন? দেখুন ভাই, মুস্তফা ভাই, এই এখন না, আমরা ওই আওয়ামী লীগ সরকার পতনের আগে একটা পর্যায়ে গেছিলাম কি, যে ভাই, আর কি আলোচনা করব, মানে বিরক্তিকর, মানে আজকে আমাদের রাজনীতিটাকে আবার আমরা একটা বিরক্তিকর জায়গায় নিয়ে যাচ্ছি। আজকে যেমন ধরেন ডিসি সম্মেলনে আসিফ মাহমুদরা বলছে যে আওয়ামী লীগে যারা অপরাধ করে নাই বা ইয়ে করে নাই, যারা কোনো মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত ছিল না, তারা যদি ক্ষমা চেয়ে আসে তাহলে আহ, তারা রাজনীতি করতে পারে। বিষয়টা ইঙ্গিতটা এরকম। হুম, তো হুম, এখন এই কথাটা তাকে কে শিখাইলো? মনে করেন যে আমরা যদি ওইভাবে আসি, বড়দের কাছ থেকে ছোটরা শেখে, যদি এইখানে আসি, আহ, তারা তো এখন রাজনৈতিক দল এটা করতে চাচ্ছে, এখনো কিন্তু করে নাই। কেন করতে চাচ্ছে সেটা জানেন? করতে চাচ্ছে হুম, ক্ষমতায় যাওয়ার চেয়েও তাদের বড় প্রশ্ন হচ্ছে তাদের সার্ভাইভাল। আমি যেটা দেখেছি, কারণ হুম, এখন পর্যন্ত বাংলাদেশের দুইটা বড় দল যদি বলি, তারা তাদেরকে একসেপ্ট করে নাই। মুখে বলে যে রাজনৈতিক দল অনেক হতে পারে, কিন্তু আমরা ইন অ্যাকশন বা বা বলনের চলনে দেখতেছি একসেপ্ট করে নাই। তো কালকে যদি কোনো কারণে, আমি হাইপোথেসিস বলতেছি, কোনো কারণে নির্বাচন হলো না, কিংবা একটা টার্মাল সিচুয়েশন হলো, তাহলে এরা কোথায় যাবে? আবার যে লোকগুলাকে তারা আওয়ামী লীগের তারা চাইছে, ইনফ্যাক্ট আওয়ামী লীগের যে লোকগুলো এখন আটকা পড়ছে এই দেশে, এরা কিন্তু কোনো সন্দেহ নাই শেখ হাসিনার বিষয়ে আর তাদের উপর আস্থা নাই, মানে শেখ হাসিনার উপরে তাদের আর আস্থা নাই। কারণ তাদেরকে চরম সংকটে, চরম বিপদে ফেলে তারা চলে গেছে। এবং তারাও নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা আর আসবে না, অন্তত বাংলাদেশের রাজনীতিতে। শেখ হাসিনা ব্যক্তি, শেখ হাসিনা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সুতরাং এরকম বিশ্বাসঘাতক, মানে অর্থাৎ একটা দলের সমস্ত নেতা কর্মীকে মাঠে ফেলে, আর যাই হোক মুখে তারা না কিছু নাই বলুক, আমি নিশ্চিত করে বলতে পারি বিন্দুমাত্র আস্থা সেই দামি দামি নেতার নাম বলেন, ইনক্লুডিং হাসিনা, কারো উপরে নাই। এখন তাদের অবলম্বন কি? তাদের একটা অবলম্বন লাগবে। সেই অবলম্বনটাকে ক্যাশ করতে চায় আসিফ মাহমুদরা। কেন ক্যাশ করতে চায়? যেহেতু তাদের সার্ভাইভ করতে হবে, তাদের কোনো মিত্র নাই, শত্রু আছে। সুতরাং এর সার্ভাইভ করতে হলে সংঘবদ্ধ হতে হবে, দলে লোক নিতে হবে। সোজা বাংলা আমি যেটা বুঝি, আমি এখানে তার কেন করতে সেটা ব্যাখ্যা দিচ্ছি। আমি তার সাপোর্ট করছি কিংবা বিরোধিতা করছি তা নয়। সুতরাং ভোটের রাজনীতি যখন হবে, এখন স্থানীয় সরকার নির্বাচন, কেন বিএনপি মনে করেন এটার বিরোধিতা করে? বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি চায়নি বলে রাষ্ট্রপতি অপসারণ হয় নাই। বিএনপি এখনো চায় নাই বলে জুলাই সনদ হচ্ছে না। বিএনপি অনেক নির্বাচনটাকে পরে নিতে হবে কিংবা আগে নিতে হবে, মানে কেন এটা মেনে নিতে সমস্যাটা কোথায়? আমার ব্যক্তিগত অপিনিয়ন, যেটা সবচেয়ে পপুলার দল, সে কারণে আমি বলছি। 2 নম্বর, আজকে পর্যন্ত যে ফ্লো, জাতীয় নির্বাচনে ছাত্ররা এই মুহূর্তে নির্বাচন দিলে সিট পায় কিনা সন্দেহ আছে, বা 2-4টা পাইলে পাইতেও পারে, সেই চ্যালেঞ্জ আমি করি না। বাট স্থানীয় পর্যায়ের নির্বাচনে কোনো সন্দেহ নাই যে সমস্ত ছাত্র সমাজ এখনো এই মুহূর্তে কোনো ভুল শুদ্ধ, কারণ সেন্ট্রালি তারা বোঝে না, তারা লোকাল এরিয়া বোঝে। লোকাল এরিয়া বুঝলে, যেহেতু ছাত্ররা যদি সংগঠন বা দল করে ফেলতে পারে, একটা ফ্লো তাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ফ্লো তাদের পক্ষে আসবে। একই সময়ে আওয়ামী লীগের এই লোকগুলো কেন আসবে? কারণ তারাও চায় অবলম্বন, তাদের সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করতে হলে অন্য কোনো দলের কাছে যদি সে শেল্টার নেয়, সেটার কোনো গ্যারান্টি নেই। অন্য কোনো দল যদি ক্ষমতায় থাকতো, তাহলে তারা তাদের শেল্টার নিত। যেহেতু এখন যারা ছাত্ররা আছে, তারা সবাই ক্ষমতায় না থাকলেও ক্ষমতার ভিতর দিয়ে তারা আছে, 3জন উপদেষ্টা ছাত্রদের মধ্য থেকে আছে, শুধু সেই জায়গাটাতে সেফ জোন মনে করে। সেফ জোন মনে করে আওয়ামী লীগ ওখানে যেতেই পারে। আর সেটাকে মনে করে এরাও ক্যাশ করতে চায়, তাদেরকে দাওয়াত দিতে চায় যে এসে পড়েন। এখন বলবেন ছাত্র তাহলে আদর্শ কি? আদর্শ ছাত্ররা কোত্থেকে আসবে? আমরা তো ছোটবেলাতে বড়দের কাছ থেকে শুনে আসছি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। যদি রাজনীতিতে শেষ কথা বলতে থাকতো, তাহলে ওইখানে ছাত্ররা থেমে যেত। পারলে পারতো, না পারলে না পারতো। রাজনীতিতে শেষ কথা বলতে নাই, তার আরো জ্বলন্ত প্রমাণ আপনাকে দেই। সম্প্রতি সবচেয়ে বড় দল বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না, জনগণের। আবার তো যখন আমরা দেখলাম যে একটা তদন্ত রিপোর্ট আসলো ইয়ের থেকে, কোথায় আপনার, জাতিসংঘ থেকে, তারপর শুনলাম সেই বড় দল বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের বিচার করতে হবে। তার মানে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তো ছেলেদের বেলা আমরা দোষ ধরবো কেন?
মানে আসিফ মাহমুদরা যদি বলে তাদের দোষ ধরবো কেন আমরা? এই আমার লজিক্যালি বলছি। আচ্ছা, 2 নম্বর আসেন। আমরা এখনই চিৎকার করতেছি ক্ষমতায় থেকে কিংস পার্টি করে ফেলছে। আদৌ কি পার্টি হইছে? ইউ সি আওয়ার ম্যাচিউরিটি। আমরা যারা প্রবীণ বিজ্ঞ ক্লেম করি আমাদের ম্যাচিউরিটি, এখন পর্যন্ত কি আদৌ পার্টি ডিক্লেয়ার হয়েছে? এখন পর্যন্ত হয়নি। দ্য মোমেন্ট হুম, পার্টি আর হবে তারপর আমরা বলতে পারি। 1 নম্বর। 2 নম্বর আসেন, কিংস পার্টির কথা উঠছে। হোয়াট ইজ কল কিংস পার্টি? কিংস পার্টি কাকে বলে? কিংস পার্টি কারা বানাইলো? যদি এটা আমাদের দেশের সংজ্ঞা, কিংস পার্টি হলো তাকে বলা হবে যিনি ক্ষমতায় বসে পার্টি করবেন, এবং সেই ক্ষমতার যে প্রধান থাকবেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, তিনি হবেন পার্টির প্রধান। ইনি যদি পার্টির প্রধান না হন, তাহলে কিংস পার্টি কিভাবে হবে? বাংলাদেশে কিংস পার্টি হচ্ছে কয়টা? প্রথম কিংস পার্টি করছে কে? এখন শুনলে মানুষের তো বলতে আমি আজগুবি কথা বলি। বাংলাদেশের প্রথম কিংস পার্টি করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি ক্ষমতা আসার পর আওয়ামী লীগকে বিসর্জন দিয়ে যখন বাকশাল বানাইলেন, এবং বাকশালের প্রধান কি আমি হয়েছিলাম না আপনি হয়েছিলেন? বাকশালের প্রধান বঙ্গবন্ধু নিজে হয়েছে, শেখ মুজিবুর রহমান। কাজে প্রথম কিংস পার্টি বঙ্গবন্ধু করছে, যেহেতু উনি পার্টি বানাইছেন এবং উনি এটার প্রধান হয়েছেন। তারপরের কিংস পার্টি আপনি যদি বলেন জিয়াউর রহমান সাহেব, উনি পার্টি বানিয়েছেন, সেটার প্রধান হয়েছেন। তারপরে কিংস পার্টি এরশাদ সাহেব, সেটার প্রধান তিনি হয়েছেন। তার মানুষ বলে কিংস পার্টি, সেটা কোনটা? যেমন কি ক্যাপ্টেন কি ফেরদৌস কুরেশি, তিনি একটা পার্টি করেছেন, তাকেও কিংস পার্টি বলা হইতো। কিন্তু ফখরুল ইসলাম বা অন্য কেউ কি এটার প্রধান হয়েছিল? হয়নি। কিংস পার্টির মধ্যে একটা বিলুপ্তি বাকশালে পায়ের তলায় রেখে আওয়ামী লীগ বানাইছে। আর একটা কিংস পার্টি বিলুপ্তির পথে, সেটা কি? জাতীয় পার্টি। একমাত্র গ্রাসরুট লেভেলে পৌঁছে গেছে বিএনপি। ওকে, ইট ইজ অ্যাকসেপ্টেড, ডেফিনেটলি অ্যাকসেপ্টেড। কাজে কিংস পার্টি বলতে হয় যাদেরকে বলা হয়, তার ভিতরে দুইটা কিংস পার্টি, একটা বিলুপ্ত হয়ে গেছে আর একটা বিলুপ্তির পথে, আর একটা আছে। সুতরাং এইটা কিংস পার্টি নয়। আমি লজিক্যালি বলছি, কোনো আমি অযৌক্তিক কথা বলছি না। আমি আমি যতক্ষণ বেঁচে থাকবো আমি রিয়েলিটি বলবো। সুতরাং আমরা বিজ্ঞ রাজনীতিবিদরা দল করার আগে বলতেছি ক্ষমতায় থেকে দল করতে, দলটা কোথায় রে ভাই, যার অস্তিত্ব নাই। সুতরাং আমাদের এখন এরকম কথা বললে আমরা খেই হারিয়ে ফেলি, এবং পরবর্তী প্রজন্ম কিন্তু আস্থার সংকটে পড়বে আমাদেরকে নিয়ে। সুতরাং কিংস পার্টি বলতে এই মুহূর্তে কিছু হয় নাই। হওয়ার পরে আমরা দেখব কিংস পার্টি হয় কিনা। আর কিংস পার্টি হইলে অতীত ইতিহাস যদি দেখি, তাহলে অপরাধটা কোথায়? এই জাতীয় সরকারের নির্বাচন বা স্থানীয় নির্বাচন যেটা বললাম, তাহলে স্থানীয় নির্বাচনটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে ছাত্ররা যে দলটা করবে তার আলোকে স্থানীয় সরকার নির্বাচনটাকে মনে হয় কম বেশি সবাই ভয় পাচ্ছে বলে আমার কাছে মনে হয়। তাহলে বাধা দেওয়ার কেস, আমি সবচেয়ে বড় দল, আমার সবচেয়ে পপুলারিটি বেশি, যখন যখন খুশি তখন যে নির্বাচন খুশি সেই নির্বাচন হোক। বাট ছাত্ররা এই মুহূর্তে সংসদ নির্বাচন করলে তাহলে কিন্তু তারা সিট পাবে কিনা সন্দেহ আছে এই মুহূর্তে করলে। দুইটা পাইলে পেতেও পারে, সেটা আমি জানি না, কিন্তু পাওয়ার মতো অবস্থা আমি দেখি না। এখন যদি কোনো বড় দল মনে করে আমরা সংসদ নির্বাচন আগে করে তারপরে গ্রাসরুট লেভেলে ইনফ্লুয়েন্স করবো, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। সেটা নিয়ে আমার বিতর্ক নাই, সেটা করবে কি করবে না। কিন্তু আমি বলছি জনপ্রিয় দল এবং বড় দল হিসাবে, তাহলে কোন যেটা আগে আসে সেটা এক। দুই, কোন আইনি বাধ্যবাধকতা কি আসছে যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারবে না? এরকম তো আইনি বাধ্যবাধকতা নাই। তাহলে আইনি বাধ্যবাধকতা করা হোক, এক। 2 নম্বর হচ্ছে, আমি আরেকটা কথা বলি আপনার। আহ আমরা একটা কথায় কথা ইদানিং বলছি, এটা 53 বছর ধরে চলছে, আমি আজকের থেকে সেটা অপোজ করলাম এই বিষয়টা। সেটা হচ্ছে এই, আমরা প্রায় বলি আহ জনতা, দল, জোট, এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। আমরা একটা কথা বলি জনতা আর দাবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কিনা জনগণ বলবে। একটা দল যখন দলের পক্ষে স্টেটমেন্ট দেয়, সেটা জনগণের দাবি না কেন না, আমি সেটা বলছি। বাংলাদেশে 18 কোটি জনগণ, তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় দল যদি এই মুহূর্তে যখনই থাকুক 30% না হয় তাদের, তাদের সমর্থক না হয় 30% সারা বাংলাদেশে, তাহলে 20 কোটি লোকের মধ্যে আপনি কয় কোটি আসে? 30%। অর্থাৎ 30% মানুষ এর পক্ষে, যে বড় দলটা সবচেয়ে, তাকে বলতে হবে আমি বাংলাদেশের এই দলের পক্ষে এবং 30% জনগণের পক্ষে কথা বলছি, অথবা আমার দলকে যারা ফলো করেন সেই দলের পক্ষে, সেই দলের জনগণের পক্ষে আমি কথা বলছি। কারণ 70% লোক তো এই দলে নাই, 70% তো অন্যান্য দলে। তাহলে আমি যখন জনগণের কথা বলে দিচ্ছি, আমার জনগণ হলো 30%, আমি বাকি 70% নিয়ে আমি ভ্রান্ত ধারণা তৈরি করছি কেন? অন্য দলের আছে 5%, সে যখন বলবে তখন বলবে আমার দলের জনগণের পক্ষে আমি এই কথাটা বলছি। জনগণ ইজ এ ভেক্টর। জনগণ বলতে পারবেন সেই লোক যার কোনো দল নাই। এবং তার সাথে কোন জনগণ থাকবে? সেটা হলো বিভিন্ন দলে যে জনগণ গুলা বন্টন হয়ে আছে, তার বাইরে যে জনগণ, সেখান থেকে যদি কেউ তার দলে থাকে, থাকলেও না থাকলেও এটা বলতে পারে।
এই সরকার বলতে পারে, কারণ তাকে ছাত্র জনতা সবাই সমর্থন করেছে। তাতে যদি অন্যান্য দল এখন ছুটেও যায়, তারপরেও কিন্তু তাকে জনগণের সমর্থনটা আছে। সুতরাং দল জনগণ মানে দলকে বলতে হবে আমি এই দলের জনগণের পক্ষে বলছি, আপনার পক্ষে সব জনগণ না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমরা যখন নির্বাচনে করি, জোট করে যখন বলি যে ওই দল থেকে আমি 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 নমিনেশন বন্টন করি, এই যে নমিনেশন বন্টন করা গণতন্ত্রের পরে কিনা? কেননা আপনি মোস্তফা ফিরোজ একটা দলের থেকে আপনি নির্বাচন করতে চান, বা একটা দলে আপনি সম্পৃক্ত আছেন। যখন আপনার দল অন্য একটা দলের সাথে জোট করে বলে যে ঠিক আছে, তুমি যশোর থেকে করো না ফিরোজ, তুমি ওখান থেকে করো না, ওখানে আমি অন্য একজন লোককে দাঁড়া করাই দিব, এবং তাকে ফিরোজের দলের লোকেও ভোট দিবে, হইলো? অন্য দলের লোকটাকে দাঁড়া করালাম, আমি জোটের নামে গিয়ে ভোট দিলাম এই এই দল থেকে, অপর দল থেকে ভোট, এক দলের ভোট আর এক দলের প্রার্থীকে দিচ্ছে, এটা পয়েন্টে একত্র হয়েছি, তাহলে সেই পয়েন্টের ভিত্তিতে আপনারা নির্বাচন করতে পারেন। কিংবা যদি সবাই একমত হইতে পারেন, তাহলে একটা দল হবে, এতগুলা দল কেন? আপনি যদি একমতই হইতে পারেন, নির্বাচনের নামে কয়েকটা পয়েন্টে যদি একমত হন, তাহলে কি নির্বাচন করার পর সেই কয়েকটা ইস্যুই চলবে বাংলাদেশে? নিশ্চয়ই না। একটা ইস্যু বানিয়ে যাবেন, তারপরে নির্বাচন করে ক্ষমতায় যাবেন, তাহলে এটা তো প্রহসন হলো। গণতন্ত্র হলো পরিষ্কার নির্বাচন করবেন যার যার মতে, যার যার আইডিওলজি, এবং সেটা সংসদে অ্যাপ্রুভাল নিয়ে কাজ করবেন। দ্বিতীয় দফায় আসি, ইসলামী দল। ইসলামী দল আচ্ছা, অন্যান্য ইসলামী দলটা বাদ দিয়ে অন্যান্য দল যদি ধরি, এক একটা দলের এক এক আদর্শ, কারো আদর্শ এ, কারো আদর্শ বি, কারো আদর্শ সি, কারো আদর্শ ডি, এদের এবং গঠনতন্ত্রে এরকম লেখা থাকে। তাহলে আপনার একত্র হন কেমনে? একত্র হইতে বলে তো দল একটা হয়। সুতরাং এগুলা ভেক্টর, এখান থেকে সরে যেতে হবে বাংলাদেশের রাজনীতিতে। নেক্সট, তারপর আসেন ইসলামী দল। ইসলামী দলের আইডিওলজি কিন্তু সবাই বলে সেম। সেটা কি? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, ভালো কথা, এবং কোরআনের আলোকে করবেন আপনি। তো কোরআনের আলোকে যদি সব ইসলাম, দল কেন? তাহলে কি আপনারা 10 জনের 10 পদের ইসলাম বুঝেন? আপনাদের 10টা দল করেন ইসলামের উপরে, আপনারা তো মুসলমানের 12টা বাজাচ্ছেন। সবাই দেখি আমরা ইসলামী একটা দল আর একটা দলকে গালি দেয়, এই দল তারে গালি দেয়, এ দল ইসলাম বোঝে না, ও দল ইসলাম বোঝে না, তাহলে সাধারণ লোকগুলো যাবে কোথায়? কাজে ইসলামী দল যেহেতু এখনো একত্রিত হইতে পারছে না, দেয়ার ইজ নো ফিউচার ফর ইসলামী দল ইন বাংলাদেশ। এটা আমার কাছে মনে হয়, কারণ সবার এখানে তো কোনো 5 পদের আইডিওলজি নাই, এখানে তো 1 পদের আইডিওলজি, কোরআন ও হাদিস। সুতরাং বাংলাদেশে যদি মুসলমানদের ইসলামী দলের কোনো কিছু করতে হয়, তাহলে সব দলের ঐক্যবদ্ধ একটা দল হতে হবে বলে আমি মনে করি। তা না হলে বিভ্রান্তি ছড়ায়। জি, একটা অন্য প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে নুরুল হক নূর কালকে বলছেন যে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, তাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। কিন্তু যদি নাজুকই হয়, তাহলে কি আসলে স্থানীয় সরকার নির্বাচনও করা সম্ভব হবে কিনা? কেননা অনেকে মনে করেন যে এখন প্রশাসন তিনটি ক্ষমতা কে কনসিডার করে, একটা হচ্ছে বিএনপি, একটা জামাত, আর একটা হচ্ছে নতুন দল। তো প্রশাসন তিন ভাগে বিভক্ত: অন্তর্বর্তী সরকারের একটা শক্তি, যেটাকে রিপ্রেজেন্ট করছে নতুন দল হুম। বা ছাত্ররা, অন্যদিকে জামাত, অন্যদিকে বিএনপি। তিনটাকে সামাল দিয়ে আসলে স্থানীয় সরকার নির্বাচনও করা সম্ভব হবে কিনা? বাংলাদেশে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে অনেকগুলো নির্বাচন হয়েছে, আমরা জানি সেটা। এবং কেয়ারটেকার যখন নির্বাচন হয়, তখন কিন্তু শুধু সরকারটা বদলে একটা কেয়ারটেকার সরকার বসে, বাকি কিন্তু এই আম খ্যাত জাম খ্যাত, অর্থাৎ প্রশাসন, পুলিশ, আর্মি, বিচার বিভাগ, যাই বলেন না কেন, সব থাকে ইনট্যাক্ট। সেখানে একটা উপদেষ্টা কমিটি বসে একটা নির্বাচন পরিচালনা করে চলে যায়। আর এবার যে উপদেষ্টা পরিষদ আসছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম এরাই যেহেতু নির্বাচন দেবে, এরাই তত্ত্বাবধায়ক সরকার, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তাই হয়। এমন কোন তত্ত্বাবধায়ক সরকার কি আমার দেশে আসছে যে তত্ত্বাবধায়ক সরকার আসার আগে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলায় গেছে, বাইতুল মোকাররমের খতিব পালায় গেছে, বিচারপতি পালায় গেছে, পুলিশ অর্ধেক নামে না, আর 3 ভাগের 1 ভাগ পলাতক? হ্যাঁ, এইরকম কি কখনো হয়েছে? এবং 130-135টা আন্দোলন নিয়ে রাস্তায় নামছে, এইরকম কি হয়েছে? আদৌ হয় নাই। তাহলে আপনি ওই সমস্ত জিনিসের সাথে এটা মিলবে না। এটা একটা এক্সেপশনাল গভর্নমেন্ট, এক্সেপশনাল সিচুয়েশনে তাকে এক্সেপশনাল টাইম দিতে হবে। এবং এদেরকে সেই টাইম এরা নিতে পারে নাই, বা নিতে পারবে কিনা এটা তাদের ব্যর্থতা। ব্যক্তি আমি, আপনি সিচুয়েশনটা চিন্তা করেন। ইউনূস সাহেব সকাল বিকাল অযোগ্য, সকাল বিকাল অযোগ্য, এমন কোনো লোক নাই তাকে অযোগ্য বলে না, প্রশাসন নামে না, কেউ কোনো কাজ করে না, ইত্যাদি ইত্যাদি। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি বাস ডাকাতি হয়, সেখানে শ্লীলতাহানি হয়, অ্যাবসলুটলি ব্যর্থ। এবং
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বড় দলগুলো বলছে কি, নির্বাচিত সরকার এসে ক্ষমতা দিলে দেশ ঠিক হয়ে যাবে। আমি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে আপনি কোন প্রক্রিয়ায় পুলিশ নামাবেন বলেন না একটু ইউনূস সাহেবকে। অন্তত যতদিন পর্যন্ত নির্বাচন না দিতে পারে দিন পর্যন্ত তার সাথে সঙ্গ দেয়। আচ্ছা, ইউনূস সাহেব ফেল করে, তাহলে জুন পর্যন্ত, ওই জুনে আমরা যাচ্ছি না, যেহেতু ওনারা বলছেন ডিসেম্বরে নির্বাচন দিবেন। এখন ইউনূস সাহেব যেহেতু ব্যর্থ, প্রতিদিন ক্ষতি হচ্ছে এই দেশের, প্রতিদিন এদেশে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, মব হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমি এডমিট করলাম তর্কের খাতিরে। আর কি বাংলাদেশের কারা সেকেন্ড ম্যানের নাম প্রপোজ করতে পারবে বাংলাদেশের রাজনীতিবিদরা? একটা ইউএন রিপোর্ট তৈরি করছে, এইরকম একটা রিপোর্ট তৈরি করার ক্ষমতা বাংলাদেশে কার আছে আজকে পর্যন্ত? সেই তর্কে আমি গেলাম না। আমি ধরে নিচ্ছি ইউনূস সাহেব অযোগ্য। আমি ধরে নিচ্ছি বাংলাদেশের বড় দলের বদৌলতে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি, যেটা ফ্যাসিস্ট সরকারের অর্ধেক। সুতরাং সেই বড় দল, যেহেতু বড় দল নির্বাচন করলেই আপনার জিতবে, তাহলে তারা দেশকে ভালোবাসে, যারা নির্বাচন করে ক্ষমতা আসতে চায়, তাদের দাবি ভালোবাসে দেশটাকে, জনগণকে ভালোবাসে। কেন ইউনূস সাহেবকে সময় দেওয়া হচ্ছে ডিসেম্বর পর্যন্ত? কেন তাকে বলা হচ্ছে না তার সাথে সাক্ষাৎ করে আপনি আউট অ্যান্ড আউট অযোগ্য, আপনি চলে যান, নির্বাচন দিয়ে আমরা দেশটা চালাই? ডিসেম্বরে কেন স্থির হচ্ছে সব দল, সবচেয়ে বড় দল প্রভাবশালী, সেই বা ডিসেম্বর ইচ্ছে কেন? তাহলে সাক্ষাৎ করে ইউনূস সাহেবের সাথে কেন দেখা করে বলেন না আপনি অযোগ্য, চলে যান, নির্বাচন দেন, আমরা ক্ষমতা এসে দেশ চালাবো? নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা বলার যে সুযোগ নাই সেটাও নষ্ট করে দিয়েছে ইউনূস সাহেব। ইউনূস সাহেব বলছেন আমার সাথে দেখা করার পর বলে ঐক্যমত্যে আছি, আমার এখান থেকে চলে গিয়ে যে যার মতে চলে, যার যার কথা সে বলে। পাশাপাশি সংস্কারের নামে কিছু পরীক্ষা, ছাত্রদের মতো পরীক্ষা নিয়ে বলছে কে কতটুকু সংস্কার চান আমাদেরকে জানান, কে এই দফা চান, কে ওই দফা চান না, কে পুরোটা চান, কে 25% চান, আপনারা লিখিত আমাকে জানান, আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। অর্থাৎ ইউনূস সাহেব তো ক্ষমতাও ছাড়তেছেন না, দেশও চালাইতে পারতেছেন না, রাজনীতিবিদরা নির্বাচন আগায় নিয়ে আসতে পারতেছে না। উল্টা রাজনীতিবিদদের সম্পর্কে যে চিত্র দিয়ে দেওয়া হচ্ছে, তাতে তো রাজনীতিবিদদের গুডউইলও নষ্ট হচ্ছে। নির্বাচিত ক্ষমতা সরকারের কাছে হস্তান্তর হইলেই দেশ ঠিক হয়ে যাবে পলকে, ফাইন, আলহামদুলিল্লাহ। কেন আপনারা ইউনূস সাহেবকে দিয়ে সাক্ষাৎ করেন? আপনি জাস্ট গেট লস্ট, আপনি চলে যান, নির্বাচন দেন, আমরা দেশ চালাই। কেন এটা বলতে পারতেছি না কেন আমরা? কোথায় বাধাটা, কোথায়? এবং কারণ এই বড় দলের নেতৃত্বে এখন গোটা দেশ চলছে। তাহলে কি আমরা কি ধোঁয়াশার মধ্যে আছি না? দেশকে ভালোবাসি, বড় রাজনৈতিক দল, আবার ডিসেম্বরে নির্বাচন দিবে তাও মেনে নিচ্ছি, সংস্কার তো তাও মেনে নিচ্ছি না, স্থানীয় সরকার কথার কথা বলছি। তাহলে কি এই দায়টা কার? আজকে যদি ইউনূস সাহেব ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করি আর রাজনীতিবিদরা কিছু করতে না পারেন এবং আরো ক্ষতি বাড়তে থাকে, সেই দায়টা কি ইউনূস সাহেবের? নাকি যে রাজনৈতিক দলরা মনে করেন যে আমরা নির্বাচন হলেই, ক্ষমতা আসলেই সব ঠিক হয়ে যাবে? সেটা হচ্ছে না কেন? বাধাটা কোথায়? মাই কোশ্চেন। না, গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আলোচনা। সমসাময়িক যে প্রসঙ্গটা এখন সবার মাঝেই আলোচনা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে কথা বললেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। দর্শক, আগামীতেও এই আলোচনা অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।